জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। দুর্নীতির ধারণা সূচকে 2 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে 151তম। সর্বনিম্ন স্কোর পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবি বলছে 100 স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে 23, যা গত বছরের চেয়ে 1 পয়েন্ট কম। এবার সর্বোচ্চ স্কোর পেয়েছে ডেনমার্ক আর সর্বনিম্ন সাউথ সুদান। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। পাবলিক সেক্টরে সরকারি ক্রয়, সরকারি নিয়োগ, এই ধরনের ক্ষেত্রগুলোতে সরকারি উদ্যোগের প্রকল্প বাস্তবায়ন, এই বিষয়গুলো অন্যতম উপাদান হিসেবে যায়। কাজে সেটার প্রতিফলন এখানে ঘটেছে অবশ্যই। এবং দুদক চেয়ারম্যান যদি এটা বলে থাকেন, যথার্থই বলেছেন, সরকারি ক্রয় খাতে সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই ক্ষেত্রে এই কারণে আপনারা দেখবেন যে টিআইবিও তার গবেষণার অন্যতম ক্ষেত্রগুলোর মধ্যে ক্রয় খাত থেকে অন্তর্ভুক্ত করে বিভিন্ন সময় কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ফ্যাসিবাদের দোসররা দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, নানা অরাজকতা করে তারা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। সকালে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি। এ সময় আইনি উপদেষ্টা বলেন, আইন বিচার সহ সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মব ভায়োলেন্স কমে যাবে। এ সময় জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টারা। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন। ফরওয়ার্ডিংয়ের মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিন, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে, বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না। সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে অপারেশন ডেভিল হান্ট। এই অভিযানে এখন পর্যন্ত 1653 জন আটকের তথ্য নিশ্চিত হওয়া গেছে। গাজীপুরে 72 ঘন্টার অভিযানে এখন পর্যন্ত 263 জনকে আটক করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে গেল রাতেই গাজীপুরের 8 থানায় আটক হয়েছেন 81 জন। ময়মনসিংহে নতুন করে 23 জন সহ মোট 39 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়া গেল রাতে জামালপুরে 12, বগুড়া ও নোয়াখালীতে 7 জন করে ও বরিশালে আটক হয়েছেন 2 জন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে। সকালে শুনানি শেষে আদেশ দেন আদালত। এর আগে রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় কামরুল ইসলামকে। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক। গত বছরের 23 ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে, দুর্নীতি করে 6 কোটি 29 লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পর কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঝিনাইদহের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে আরও 10 জন। হরিণাকুণ্ড উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গ্রামের দবির মণ্ডল ও তার ভাই মোশাররফ হোসেনের সাথে একই গ্রামের মহিন, বকুল ও সাইদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় গ্রামে ধর্মসভার আয়োজন নিয়ে উভয় পক্ষের উত্তেজনা হয় এবং এরই জেরে মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের 10 জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মোশাররফ হোসেন মারা যান। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের টানবাজার এলাকা থেকে উৎপল রায় নামে সাবেক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে শঙ্কর সাহার মালিকানাধীন 7তলা ভবনের 4র্থ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহতের ছেলে জানায়, অফিস থেকে ফিরে রাত 9টায় বাসায় এসে ভেতর থেকে দরজা আটকানো দেখতে পান তিনি। পরে পাশের ফ্ল্যাটের লোকজন নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে উৎপল রায়কে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া এলোমেলো অবস্থায় দেখতে পান আলমারি সহ অন্যান্য জিনিসপত্র, যেখান থেকে 14 থেকে 15 ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে বলে দাবি পরিবারের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিআইডি। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। আনলাম তো আমার ছেলে বললো যে দরজা খুললে চেষ্টা করে দরজা খুলবো, খোলার পরে ভিতরে আমি না ওনার ছেলে ঢুকছে, ঢুকার পরে 15-20 মিনিট পর্যন্ত আমি কোনো সারা শব্দ পাচ্ছি না। তখন আসলে আমার ধাক্কাধাক্কিতে পার্শ্ববর্তী যে ফ্ল্যাটের দুজন প্রতিবেশী ছিলেন, ওনারা বের হয়ে আসছেন। পরবর্তীতে বাইরে থেকে হাতুড়ি দিয়ে আমরা ওই টিপ লক যেটা সেটা খুলে ভিতরে ঢুকি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যায় বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্ট কেউ জড়িত, তারাই মামলার তদন্ত এগুতে দেয়নি, এমন অভিযোগ করেছেন নিহত রুনির ভাই নওশের রোমান। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে পিবিআইয়ের তদন্ত আলোর মুখ দেখবে এমন আশা মেহেরিন রুনির একমাত্র সন্তান মিহির সারওয়ার মেঘের। মঙ্গলবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে মামলাটির বাদী পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, বিগত 13 বছরে সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা। 13 বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হারিয়ে গেছে। সব কিছুর পরেও এখন একটি আশার আলো দেখা যাচ্ছে। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে, হাইকোর্ট কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী ইফিশিয়েন্ট কর্মকর্তারা একটি গ্রহণযোগ্য এবং সত্যিকার অর্থেই বিচার পরিচালনা করার মতো উপযুক্ত তদন্ত রিপোর্ট আদালতের সামনে দাখিল করবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে 6,531 জনের দ্রুত নিয়োগে এক দফা দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। মঙ্গলবার সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক 2023 ব্যানারে আন্দোলনকারীরা এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রাথমিক শিক্ষকের তৃতীয় দফা নিয়োগে হাইকোর্টের রায় প্রহসনমূলক উল্লেখ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবে না। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ 6,531 জনের নিয়োগ কার্যক্রম 6 ফেব্রুয়ারি বাতিল করে রায় দেন হাইকোর্ট। বর্তমান সরকার আমাদেরকে নিয়োগ করেছেন এবং আমাদেরকে নিয়োগপত্রও দিয়েছেন, তাহলে সেই সরকার কেন আমাদেরকে যোগদান করছে না? আমাদের 6,531 জনে নিয়োগ পুনরায় বল চাই এবং আমরা আজকে আমাদের যোগদান চাই। অলরেডি অনেক জেলায় নিয়োগপত্র হাতে পেয়েছি। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আজকের মধ্যে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপক্ষ থেকে আমাদের সাথে এখন পর্যন্ত কেউ কোনো যোগাযোগ করেনি, তবে আমরা রাষ্ট্রপক্ষের কাছে গিয়ে যোগাযোগ করেছি। যোগদান না করানো পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। পিলখানা হত্যাকাণ্ড মামলায় নিরপরাধ জেলবন্দীদের মুক্তি এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করছেন আটক বিডিআর সদস্যের স্বজনরা। ষড়যন্ত্রমূলক মামলার রায় বাতিল সহ 6 দফা দাবি জানায় বিডিআর কল্যাণ পরিষদ। এ সময় শহীদ মিনারে অবস্থান নেন সাতক্ষীরা, রংপুর, গাইবান্ধা, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। চাকরি ফিরিয়ে দেওয়া সহ সরকারি ক্ষতিপূরণের দাবি তোলেন তারা। সবশেষ জামিন শুনানিতে মুক্তি না পাওয়ায় হতাশা তুলে ধরেন জেলবন্দি বিডিআর পরিবারের সদস্যরা। হত্যা ও বিস্ফোরক মামলার 2010 সালের আইন বাতিল করে তদন্ত কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান বিডিআর সদস্যের স্বজনরা।
রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে সারা দেশে অতিরিক্ত 9,000 টন পণ্য সরবরাহ করবে টিসিবি। আর এই সুবিধা পাবে 12 লাখ পরিবার। সকালে খুলনার শিববাড়ি মোড়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। এ সময় বাজার মূল্য থেকে কম দামে পণ্য পেয়ে ভিড় করতে থাকে শত শত মানুষ। উদ্বোধনের পর 587 টাকায় 1 কেজি চিনি, 2 কেজি ছোলা, আধা কেজি খেজুর, 2 লিটার সয়াবিন তেল ও 2 কেজি মসুর ডাল পাচ্ছেন সুবিধাভোগীরা। স্বল্প মূল্যে প্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি তারা। এ সময় উপদেষ্টা বলেন, দেশকে অর্থনৈতিকভাবে এমনভাবে সমৃদ্ধ করতে হবে যাতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করা না লাগে। নগরীতে 20 ফেব্রুয়ারি থেকে 1 মাস নিয়মিত ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি হবে। বাজার মূল্য আছে 1200 টাকা, এখানে 600 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে 5টা আইটেম। ভালো লাগছে, ছোলা, ডাল, তেল, চিনি দিচ্ছে, খুব ভালো লাগছে। 63 লক্ষ যে পরিবারের কাছে আমরা যে খাদ্য পণ্য দিয়ে থাকি তার থেকে অতিরিক্ত আরো 9,000 টন পণ্য আমরা শুধু 12 লক্ষ পরিবারের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা ওই দিনে পৌঁছাতে চাই যে যার বিনিময়ে দেশের অর্থনৈতিক এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে আমাদের জন্য এই ধরনের কার্যক্রম চালাতে না হয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের প্যারিসে এআই সম্মেলনে তাদের এই সৌজন্য সাক্ষাৎ হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর মোদীর সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ। সম্মেলন শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে সোমবার এলিসি প্রাসাদে নৈশভোজে অংশ নেন মোদী। সেখানে আরও উপস্থিত থাকেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্বের প্রভাবশালী দেশের প্রতিনিধিরা। ফ্রান্স সফর শেষে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে 2 দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। সেখানে অভিবাসন, অর্থনীতি সহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর। আলোচনা হতে পারে বাংলাদেশ প্রসঙ্গেও। শনিবারের মধ্যে সব ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির সমাপ্তি ঘটার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে রয়টার্স। হামাসের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের উপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদেরকে উত্তরাঞ্চলে প্রবেশ করতে দিতে দেরি করছে। এছাড়া গাজা উপত্যকায় পর্যাপ্ত ত্রাণবাহী গাড়ি ঢুকতে দিচ্ছে না তেল আবিব। এসব কারণে ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানান হামাসের মুখপাত্র আবু উবায়দা। এ পরিস্থিতিতে গাজায় সেনাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফের প্রথম লেগে মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালের মুখোমুখি হবে ম্যান সিটি। নতুন নিয়মে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্লে অফের আগে গার্দিওলার ভাবনায় এখন রিয়ালের আক্রমণ ভাগ। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোদের নিয়ে গড়া রিয়াল মাদ্রিদ আছে দারুণ ছন্দে। তাদের আটকে রাখতে কঠিন পরীক্ষা দিতে হবে সিটি ডিফেন্ডারদের। 2 দলের মুখোমুখি লড়াইয়ে সিটির 4 জয়ের বিপরীতে রিয়ালের জয় 3টিতে। ইউরোপ সেরার মঞ্চে গত 3 মৌসুমে নকআউট পর্বে মুখোমুখি হয়েছে 2 দল। গেলবার কোয়ার্টার ফাইনালে 2 লেগ মিলিয়ে 4-4 সমতার পর ট্রাইব্রেকারে জিতে সেমিফাইনালে উঠে রিয়াল। পরে জিতে নেয় রেকর্ড 15তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।